দর্শক, দৈনিক গণকণ্ঠ সংলাপে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি চিফ রিপোর্টার গোলাম রহমান দুর্জয়। আজকে আমাদের সাথে স্টুডিওতে হাজির হয়েছেন বাংলাদেশের এক সময়ের জননন্দিত চিত্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি চিত্রনায়ক হেলাল খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমরা তো পর্দায় দেখেছি চিত্রনায়ক হেলাল খান একজন সফল নায়ক। তিনি অনেক অসম্ভবকে সম্ভব করেন পর্দায়। তো রাজনীতির মাঠে একজন হেলাল খানকে আমরা কতটা সফল হিসেবে পেয়েছি বা পাবো? সফলতা তো এখনো আসেনি বলতে গেলে, কারণ আমরা তো এখনো কোনো বিরোধী দলই আছি বলা চলে। তো আমি শুরু করেছি বিএনপি ক্ষমতায় যখন ছিল না তখন থেকে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি জাসাসের, পরবর্তীতে আহ্বায়ক হলাম। তো দীর্ঘ 16 বছর তো আমরা আন্দোলনে ছিলাম। তো সফল বলতে এক ধরনের সফলতা আমরা পেয়েছি, আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি গত 5ই আগস্টে। পরবর্তীতে যে আমাদের মূল লক্ষ্য একটা নির্বাচন হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটা নির্বাচন আমরা সবসময় আশা করছিলাম, এবং ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে খুব সম্ভবত। তখন কিন্তু সফলতা কতটুকু হয় আমরা বুঝতে পারবো। জনগণ তো আশা করছি আমাদের সাথে থাকবে। বাংলাদেশে বেশ কিছু রাজনৈতিক দল ছিল, আছে। তো এই পর্দার জনপ্রিয় নায়ক হেলাল খান কেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নিলেন? আমি ছোটবেলা থেকেই, যখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তখন থেকেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমি ফলো করেছি। তার সাথে আমার দুবার দেখা হয়েছিল, দুটো জায়গাতে। একবার হ্যান্ডশেক করতে পেরেছি, আরেকবার করতে পারি না, এবার দেখেছি দূর থেকে। তো তার আচরণ, ব্যবহার এবং তার কথাবার্তা, তার নীতি, যে তার যে 19 দফা, সেগুলো দেখেই কিন্তু আমি তখন থেকেই তার প্রতি আমার দুর্বলতা ছিল। এবং পরবর্তীতে যখন দল আসলো, দলের সাথে আমি সম্পৃক্ততা হই, জাতীয় দলের সাথে, বিএনপির সাথে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি অত্যন্ত মুক্তভাবে বিচরণ করছে তাদের রাজনৈতিক কার্যক্রম। এর সুযোগে কিছু অসাধু চক্র ঢুকে পড়েছে বিএনপির ভিতর, যারা বিভিন্ন চাঁদাবাজি, বিভিন্ন অপরাধ প্রবণতার সাথে জড়াচ্ছে। দল হিসাবে এই বিষয়ে বিএনপির ভূমিকা কি? আমরা অত্যন্ত সচেতন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন, কোনোভাবেই কোনো নতুন মানুষ আমাদের প্রয়োজন নেই। আমাদের যখনই আমরা এখন নতুন কমিটি আমরা করছি, খুব বুঝে শুনে চিন্তা করেই করছি। তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, তাদের সব কিছু খেয়াল করেই করা হচ্ছে। এবং বলা হয়েছে নতুন কোনো কমিটি না দিতে আপাতত, আমরা বন্ধই রেখেছি আপাতত। আমরা ওই যে সমস্ত যেমন আহ্বায়ক কমিটি ছিল যেগুলো, সেগুলোকে আমরা এই পূর্ণাঙ্গভাবে রূপ দিচ্ছি। তো করা দরকার, এটা হয়ে পড়েছে। সেজন্য আমরা দেখি যে যারা অতীতে আমাদের সাথে ছিল, তো আমরা নতুন লোক নিচ্ছি না। আওয়ামী লীগের লোক তো নেওয়া দূরের কথা, আমরা নতুন লোকই নিচ্ছি না, কারণ আমাদের প্রয়োজন নেই। আমাদের দল এত বড়, আমরা আমাদের লক্ষ্যে যা দিতে আমাদের হিমশিম খাচ্ছি। কিন্তু অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে চাঁদাবাজি, বিভিন্ন দখলবাজি, সন্ত্রাস যারা সংশ্লিষ্ট হচ্ছে দলের সাথে, যারা সংশ্লিষ্ট ছিলেন, তাদের ব্যাপারে বিএনপির কি ভূমিকা দল হিসেবে? অবশ্যই কঠোর ভূমিকা নিয়েছেন উনি। ইতিমধ্যে আপনি নিশ্চয় জানেন যে প্রায় 4,500-এর মতো আমাদের দল থেকে বহিষ্কার হয়েছে, তো এবং আজীবনের জন্য বহিষ্কার হয়েছে অনেকেই। তো এই ব্যাপারে উনি জিরো টলারেন্স ভূমিকা পালন করছেন। তো এবং নির্দেশনা আছে। অনেকে আমাদের বড় বড় নেতারাও কিন্তু তার শিকার হয়েছেন, তাদেরকেও কৈফিয়ত দিতে হচ্ছে। তারাও কিন্তু অনেকে ডিমোশন দেওয়া হয়েছে, অনেককে বহিষ্কার করা হয়েছে, বড় বড় নেতাও। তো এটা হয়েছে কি, কিছু সুবিধাবাদী লোক আছে, তারা ওইভাবে চলে আসে সামহাও। কিন্তু এখন কিন্তু এই ব্যাপারে আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন। আমরা ইতিমধ্যে দেখেছি সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরে সরকার প্রস্তুতি নেবে। আপনি কি মনে করেন যথাসময়ে নির্বাচন হবে? হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী প্রস্তুতি কি? আমি আশাবাদী। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে এই বর্তমান যে ইন্টারিম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অত্যন্ত সফল একটা
সাক্ষাৎ হয়েছিল, একটা মিটিং হয়েছিল, সেখানে সিদ্ধান্ত যেটা হয়েছে আমার মনে হয় সেভাবেই হবে কাজটা। এবং সেই সিদ্ধান্ত ছিল যে ফেব্রুয়ারির সেকেন্ড উইকে, রোজার আগে আগে একটা নির্বাচন, এটা ছিল বিএনপি থেকে প্রস্তাব। আর উনি শুরুতেই বলেছিলেন যে উনি চান এপ্রিলের দিকে, রোজার পরে। তো পরবর্তীতে এটা বোঝানো হয়েছে ওনাকে যে রোজা মাসে তো সম্ভব না নির্বাচনী প্রচারণা করা, এবং এপ্রিল মাস পরে বৈশাখ চলে আসে, বৈশাখী কাল বৈশাখী ঝড় তুফান এগুলো চলে আসে, পরবর্তীতে বর্ষাকাল চলে আসে। সেজন্য এই সময়টাই সবচেয়ে বেস্ট হবে। তো শীতকালীন সময়টা বাংলাদেশের মানুষ অভ্যস্ত, ইতিপূর্বে যত ইলেকশনই হয়েছে এরকমই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে হয়েছে। তো এই জন্য উনি যেহেতু কথা দিয়েছেন কথা রাখবেন, এবং দেশের মানুষও সেটা চাচ্ছে। দেশের অধিকাংশ মানুষ কিন্তু ফেব্রুয়ারির ইলেকশনটাকে স্বাগত জানিয়েছে। সরকার জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং দেশবাসী আশা করছেন যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দল হিসাবে বিএনপি নির্বাচনমুখী দল, তো আমরা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য দৃশ্যমান কোন নির্বাচনী প্রস্তুতি দেখতে পাচ্ছি না বিএনপির মধ্যে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? বিএনপি কি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে না? বিএনপি নির্বাচনমুখী দল, বিএনপি আগামীকালকে যদি ইলেকশন দেয় সেটাও করতে পারবে, এরকম একটা দল বিএনপি। আপনারা দেখতে পাচ্ছেন না, সেটা হয়েছে কি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্দেশনা দিয়েছেন নির্বাচন যখন আসবে তখন আমরা কিন্তু যে সময়টা আমরা দল থেকে যাদেরকে আমরা মনোনীত করব তারাই তখন যার যার এলাকাতে গিয়ে নির্বাচনী প্রচারণা করবে। এই মুহূর্তে দলের জন্য সবার আগে বাংলাদেশ এবং 31 দফা সেটা নিয়ে কাজ করার জন্য উনি বলেছেন। তো সবাই আপনারা যাবেন, যার যার এলাকাতে যাবেন, যে যেখানে আছেন সেখান থেকে আপনারা দলের জন্য কাজ করবেন। 31 দফা বাস্তবায়িত করার জন্য মানুষের কাছে পৌঁছে দেন, মানুষের কাছে পৌঁছে দেন যে দেশটা সবার আগে, দলের চাইতে দেশ বড়, সেটাই তিনি বলতে চাচ্ছেন বারবার। কারণ দেশ কিন্তু নর্ম পজিশনে না, দেশ কিন্তু একটা অস্থির অবস্থাতে আছে। এই সরকার কিন্তু অল্প সময়ের জন্য আসছে, এরা একটা সুন্দর একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবে, দেশে জনগণের প্রতিনিধি আসে দেশ পরিচালনা করবে। এবং এটা উনি বলেছেন যে মানুষের কাছে এটা পৌঁছে দেবেন, কখনো বলবেন না মুখ দিয়ে উচ্চারণ করবেন ক্ষমতায় আসবো আমরা, নো, আমরা ক্ষমতা চাই না, আমরা চাই দেশ পরিচালনার দায়িত্ব মানুষ যদি আমাদেরকে দেয়, আমরা দেশ পরিচালনার দায়িত্ব আমরা নেব, মানুষের কাছে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কাজ করবো। আমরা দেখেছি, যদি অতীত এশিয়ার পর্যালোচনা করি, এক ঐতিহাসিক বাস্তবতার প্রেক্ষিতে আপনার 1999, 2000 বা 2001 সালে আপনারা জামায়াত ইসলামের সাথে জোটবদ্ধ হয়েছিলেন। সেই সময় সেখানে ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি সহ জামাত সহ 4 দলীয় ঐক্যজোট, এবং সেই জোটের ফলশ্রুতিতে একটা নীরব ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে 2001 সালের 1 অক্টোবর বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসে। এবং সরকারে আসার পর সেখানে জামাতের 2 জন প্রতিনিধি সরকারে ছিল, তারাও সফলতার সাথে দায়িত্ব পালন করেছে। পরবর্তী সময় 1/11 এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনাদের আন্দোলনের সহযোদ্ধা ছিল জামায়াত, এবং দীর্ঘ সময় আপনারা নির্যাতিত ছিলেন, তারাও নির্যাতিত ছিল। কিন্তু আজকে আমরা খেয়াল করলাম 5ই আগস্টের পর জামাত এবং বিএনপির সম্পর্কের মধ্যে টানা পড়েন। আসলে এর কারণটা কি মনে করেন আপনি? দেখেন, জামাত এমন একটা দল, তারা ইতিপূর্বে আমাদের সাথে আসছে, আবার তারা অন্যদের সাথে গেছে। তারা কিন্তু আওয়ামী লীগের সাথেও গেছে, তারা কিন্তু জাতীয় পার্টির সাথেও গেছে। জামাত যদি আমাদের সাথে বেইমানি না করতো তাহলে কিন্তু 1996 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না। কিন্তু আমরা তো দেখেছি জামাত কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে তখন আন্দোলন করছিল, আপনারা কেয়ারটেকারের বিরুদ্ধে ছিলেন, কিন্তু একটা সময় তো আপনারাও কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে আন্দোলন করেছেন। আমরা করেছি। পরবর্তীতে এই যে 17 বছর আগে তো বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রয়োজনে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি জামাতের নেতৃত্বাধীন জোট ছিল, বিএনপির নেতৃত্বাধীন জোট ছিল, আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ছিল, মোটামুটি পাশাপাশি রাজনীতি করেছে। আওয়ামী লীগ বিএনপিও একসাথে স্বৈরাচার কাটানোর জন্য আন্দোলন করেছিল, সহমত ছিল। এখন এই 17 বছরের যে রাজনৈতিক পথ চলা, আপনাদের অনেক কঠিন সময় পার করেছেন দুইটা দল, আজকে এই সম্পর্কের অবনতি হওয়ার কারণ কি, এবং আপনারা এই সম্পর্কের অবনতিটাকে উন্নয়ন করার ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কি ভূমিকা? দেখেন, এটা অদৃশ্য ছিল ব্যাপারটা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক সময়, আজ থেকে প্রায় 9 মাস আগে একটা অনুষ্ঠানে উনি বলেছিলেন যে একটা অদৃশ্য শক্তি পিছন থেকে আপনাদেরকে ছুরি মারবে, সেদিকে খেয়াল রাখবেন। তো
এটা কিন্তু দৃশ্যমান হয়ে গেল। ইদানিং আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী সেটা তারা কিন্তু আমাদের দেখছে তারা যে বিএনপি এককভাবেই হয়তো সংখ্যাগরিষ্ঠতা হয়ে সরকারে চলে আসবে, তারা এখন ওই যে মিটিংটা হলো ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, এরপরেই তাদের গায়ে জ্বালা এসে গেল। তারা ওই নতুন একটা দল যেটা এনসিপি তাদের সাথে হয়েছে, আরো শুনছি আরো ফাঁকা মাকা একটা দল আছে সেটাও নাকি হয়েছে তাদের সাথে। তো তারা মিলে চিন্তা করতেছে যে বিএনপি কে কিভাবে টেনে নিচে নামানো যায়। বিএনপি তাদের গায়ে জ্বালা, তারা মনে করছে যে তারা একত্র হয়ে এই তিন দল মিলে তারা ক্ষমতায় চলে আসবে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, চাইতেই পারে তারা, কিন্তু আমরা তাদের সাথে কোনো দূরত্ব সৃষ্টি করার জন্য আমরা কোনো সময় চাইনি, এখনো চাই না। কিন্তু তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা করছে, বিভিন্ন ধরনের ইয়ে করছে, এবং তাদের অতীত আমরা ভুলে যাইনি। তারা ইতিপূর্বেও আমাদের সাথে আসছে, আবার আমাদের সাথে বেইমানি করেছে। এবং তারা কিন্তু আমাদের একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আপনাদের সবার, যে এই দলটা হলো মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। উনি এই দলের প্রতিষ্ঠাতা এবং উনি স্বাধীনতার পক্ষের লোক। জামাত ইসলামী স্বাধীনতার পক্ষের লোক না। এখানে তাদের মধ্যে মাঝে মধ্যে আমাদের দূরত্ব হয়ে যায় এবং আমরা এটা দৃশ্যমান হয়ে গেছে। তারা যে সমস্ত স্লোগান দেওয়া শুরু করেছে, স্বাধীনতা বিরোধী স্লোগান দেওয়া শুরু করেছে, তারা আমাদের যে জাতীয় সঙ্গীত তারা চেঞ্জ করতে চেয়েছিল, তারা আমাদের পতাকা চেঞ্জ করতে চেয়েছিল, যেটা আমরা করতে দেইনি। আমরা বিভিন্ন জায়গায় প্রতিটা জেলায় প্রতিটা মহানগরে আমরা কিন্তু মোমবাতি জ্বালিয়ে স্বাধীনতা আমাদের যে জাতীয় সঙ্গীত আমরা করেছি। যখন দেখলাম তারা এটা করেছে, এটা বিরোধী আমরা করেছি। আমরা আমাদের যেটা আছে বর্তমান যে আমাদের যে জাতীয় সঙ্গীত সেটা আমরা জায়গায় জায়গায় আমরা করেছি। তখন তাদের সাথে আমাদের একটা দূরত্ব হয়েছে, কারণ আমরা চাই না। আমরা এই যেটা 24 সালে যেটা হয়েছে, এটা স্বাধীনতা যুদ্ধ না, এটা দ্বিতীয় স্বাধীনতা না, এটা নতুন বাংলাদেশ না, এটা আমাদের দেশ। এটা আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আমরা একটা স্বৈরাচারকে একটা বড় একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা ছাত্র জনতার অভ্যুত্থান দিয়ে আমরা এই নরপিশাচকে আমরা বিতাড়িত করতে পেরেছি, সেটা আমরা করেছি। কিন্তু তারা যেটা বলে জামাত যে এটা দ্বিতীয় স্বাধীনতা, 71-এর যে স্বাধীনতাকে তারা শুধু জামাত বলে না, যারা নেতৃত্ব দিয়েছে সমন্বয়করা, বৈষম্য ছাত্র, তারাও তো একই কথা বলছে। তাদের কথা বলতে গেলে কি বলবো, ওরা তো অবুঝ, ওরা তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। ওদের নিয়ে কথা বলবো কি, ওরা তো আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, কিন্তু ওরা তো এই কথাটা ওরা বলার কথা না। এই ধরনের কথা তাদের কাছে মানায় না, কারণ এটা স্বাধীনতা যুদ্ধ না। মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের 30 লক্ষ মা বোনের ইজ্জত গিয়েছে, আত্মহত্যা দিয়েছে তো কত 9 মাস। আর এটা তো হলো কি 36 দিনের একটা ব্যাপার। এটা কিন্তু ওই 36 দিনে হয় নাই, এটা গত 16 বছর আন্দোলন হয়েছে। এটার বীজ কিন্তু হয়েছে 16 বছর আগে থেকে হয়েছে। এবং তারা একাত্মতা পোষণ করেছে যখন শেষ পর্যায়ে এসে, যে আমাদের এক দফা দাবি ছিল যেটা, যে শেখ হাসিনাকে বিতাড়িত করতে হবে, তার পদত্যাগ চাই। তারা তো চেয়েছিল, তাদের যে আন্দোলন ছিল এটা তো কোটা সংস্কার ছিল, এটা তো শেখ হাসিনা মেনেই। জাতীয় সরকার প্রসঙ্গে একটু কথা বলতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বরাবরই বলেছিলেন যে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও যদি ক্ষমতায় যায় সামনের নির্বাচনে, তারপরও একটা অংশীদারিত্বের সরকার গঠন করবে। বিভিন্ন ছোট ছোট দল যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে সহযোগী ছিল বা এই আন্দোলনে সংশ্লিষ্ট ছিল তাদেরকে নিয়ে। তো ইতিমধ্যে তো জামাতের সাথে আপনাদের সম্পর্কের অবনতি আমরা দেখেছি, তাদের সমাবেশে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি, এটা আপনাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তা আমরা কি আসলে মনে করতে পারি জাতীয় ঐকমত্যের সরকার কতটা সফল হবে, বা ঐকমত্যের সরকার হবে না আপনারা এককবারে সরকার গঠন করবেন? এটা সময় বলে দেবে। তো এখন পর্যন্ত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা আগে বলেছেন সেখানেই তিনি আছেন। এর ভিতরে রাজনীতি তো শেষ বলে কোনো কথা নেই। জামাত হয়তো তাদের ভুল বুঝতে পারবে, তারা হয়তো আমাদের সাথে আবার আসবে, এটা আমরা আশা করি। কিন্তু আমরা তাদের কাছে যাব না। তারা যদি মনে করে যে তাদের দল আমাদের চেয়ে বড় দল, সেটা তারা মনে করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপির সাথে আছে, অধিকাংশ মানুষ, এবং বিএনপির সাথে থাকবে। বিএনপি এমন একটা দল যে দল বিশ্বাস করে মহান স্বাধীনতা যুদ্ধ, যে দল বিশ্বাস করে মুক্তিযোদ্ধারা আমাদের সন্তান, আমাদের সূর্য সন্তান। আমরা যদি 71কেই না মানি, তাহলে তো এটা চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। এখন আপনার ব্যক্তিগত প্রসঙ্গে বলি, আমরা জানি সিলেট 6 আসন, এটা হচ্ছে বিয়ানী বাজার, গোলাপগঞ্জ বিয়ানী বাজার, সেখান থেকে আপনি মনোনয়ন প্রত্যাশী। তো আপনি কতটা আশাবাদী দল আপনাকে মনোনয়ন দিবে, এবং মনোনয়ন দিলে আপনি আপনার নির্বাচনী এলাকার জন্য কি করবেন? দেখবেন, মনোনয়ন পাওয়া না পাওয়া সেটা সম্পূর্ণ নির্ভর করে আল্লাহ তাআলার উপরে। তবে আমি যে বিশ্বাস আমার আছে
যে আমার দলের যে প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক আছে। তিনিও আমাকে এই জায়গায় নিয়ে আসছেন এবং আমি ওনাকে বলেছিলাম যে আমি দেশের বাইরে থাকি, আমাকে আসলে এই জায়গায় আমি এত সময় দিতে পারবো না। তিনি বলছেন যে আমাকে লাগবে আপনাকে, এবং এটা আকারে ইঙ্গিতে উনি বুঝিয়েছেন যে আপনি যেটা আমি বলেছিলাম যে আমি বিএনপি করতে চাই, সেটাও করবেন, সেই নির্বাচন করবেন, বিএনপি করবেন, সেগুলো সবই হবে। তো আমি আমার জাসাজটাকে ধরে রাখি। তো আমার দৃঢ় বিশ্বাস উনি আমাকে মূল্যায়ন করবেন। আপনার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। আমার নির্বাচনী এলাকার জনগণ, তারা ইদানিং আমি এলাকাতে যাই, গেলে দেখি যে বলে তারা যে আমরা এমন একজন লোক চাই, তাদের বক্তব্যতে যেটা আসে যে সরাসরি দলের প্রধান এর সাথে কথা বলতে পারবে, আমাদের দুঃখ সুখ বলতে পারবে, আমাদের উন্নয়নের জন্য কাজ করতে পারবে, সেরকম একজন নেতা চাই যে জাতীয়ভাবে পরিচিত। তো সেটা আমাদের হেলার খায়, এটা তারা বলে। কারণ এখানে প্রায় 7-8 জন লোকই আছে, তারা সবাই কিন্তু ওই আমার মতো জাতীয়ভাবে তো পরিচিত নয়, এবং এরকম সম্পর্ক নেই আমাদের দলের প্রধানদের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানান হেলাল খান। আপনি আপনার অত্যন্ত ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে আবারও দৈনিক গণতন্ত্র পরিবারের পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনাকে ধন্যবাদ, এবং যারা শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।